পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে বলে আমরা মনে করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করে পুরুষদের মন মানসিকতা এর বুঝার মতো সেই এখতিয়ার এখনো তার হয় নাই। তাকে আমরা বলবো, সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে, সে চট্টগ্রাম থেকে তার বাড়ি যে নেত্রকোনা সে সেখানে ফিরে যাক। বাংলাদেশকে কার্যত সার্কাসে পরিণত করে ফেললেন মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল আন্তর্জাতিক স্তরে এক বৃহৎ বড় ষড়যন্ত্র। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা এবার একে অপরের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করতে শুরু করলেন। আমি ভিডিও শুরুতে একটি ক্লিপিংস দেখিয়েছি, যেখানে হঠাৎ করে একদল ছাত্র নেতা সাংবাদিক সম্মেলন করে বলছেন কোনো প্রকার কমিটিতে হাসনাতকে রাখা যাবে না, এমনকি চট্টগ্রামের যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি থেকে হাসনাতকে সরে যেতে হবে। এবার কে এই হাসনাত, কেন একে হঠাৎ করে আমি এতটা গুরুত্ব দিচ্ছি? দেখুন, হাসনাত এই সরকারের অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টা মণ্ডলী তৈরি হয়েছে সেই উপদেষ্টা মণ্ডলীর কেউ না হলেও আসলে বকলমে দিনের পর দিন এই সরকারকে চালনা করে যাচ্ছেন এই পার্টিকুলারলি ব্যক্তিটি। দিনের পর দিন ভারতকে উস্কাচ্ছেন, ভারতের বিপক্ষে কথা বলছেন এবং জনসাধারণকে আবেগটাকে অন্য পথে চালিত করে বাংলাদেশের পিছনে কিন্তু ছুরি মেরে যাচ্ছেন এই হাসনাত। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুদল নিজেদের মধ্যে মারপিট করেছিলেন। এই হাসনাত ওই পার্টিকুলার জায়গায় যায় এবং সাধারণ মানুষ সে সময় হাসনাতকে ঘিরে ধরে প্রশ্ন করেন যে আপনারা তো বললেন দেশে বাক স্বাধীনতার জায়গা থাকবে, এই দেশে সকলের সমান অধিকার বসবাস করবে, এই রকম একাধিক কথা বলে আপনারা ক্ষমতায় এসছেন, কিন্তু আজকে হঠাৎ করে কেন যারা আপনাদের বিরুদ্ধাচরণ করবে সেই বিরুদ্ধ মতগুলোকে আপনারা দাবিয়ে রাখার চেষ্টা করছেন? এমনকি প্রেস মিডিয়ার সেদিনের সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেছিলেন আপনারা তো বলেছিলেন গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, কিন্তু আজকে আপনার দলের কিছু পোলাপান আমাদের ক্যামেরা ভেঙে দিয়েছে, আমাদেরকে সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করছে। সেদিনই কিন্তু হাসনাত বুঝতে পেরেছিলেন তার এই বাংলাদেশে হঠাৎ করে হিরো হয়ে যাওয়া রাজনীতি হয়তো বেশি দিন আর চলবে না। পরবর্তীকালে এই হাসনাত কোথায় গেলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রদের মধ্যে ঝামেলায় সেই হাসনাতকে ঘিরে ধরে সেই ছাত্ররা কিন্তু এবার গো ব্যাক স্লোগান দিলেন। এই ভুয়া ভুয়া স্লোগানে হাসনাতকে কিন্তু ওই জায়গা ছেড়ে কার্যত পালিয়ে বেড়াতে হলো। আর এরপরেও সেই হাসনাত আওয়ামী লীগকে ব্যান না করলে বাংলাদেশ ছেড়ে দেবেন এই রকম হুমকি দিতে শুরু করলেন। দেখুন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে থাকবে কি থাকবে না সে তো অনেক পরের প্রশ্ন, কিন্তু অনেক আগে যে প্রশ্নটা আজকে বাংলাদেশবাসী তুলছে, তাহলে এই হাসনাতরা কতদিন এবার আর বাংলাদেশে থাকবে? কারণ নিজের দলের ছাত্ররা এই হাসনাতকে সরানোর জন্য প্রেস কনফারেন্স করছেন, বলছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সকল হাসনাতদের মতো নেতারা বিশ্বাসঘাতকতা করেছে। যে অভিযোগ তুলে আজকে হাসনাতদের বিরুদ্ধে তাদেরই ছাত্ররা কার্যত সাংবাদিক সম্মেলন করলেন, সেই অভিযোগের একটা উত্তরও কিন্তু এই হাসনাতরা এখন অবধি দেননি। এই কমিটির আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। অর্থাৎ সাধারণ মানুষ শুধু নয়, দিনের পর দিন ছাত্রদেরকে ভুল বুঝিয়ে মাঠে নামিয়ে পথে ঘাটে এদেরকে দিয়ে মিছিল করিয়ে হাসিনাকে মসনদ থেকে সরিয়ে নিজেরা ক্ষমতার যে লোভ তারা দেখেছিলেন এবং ক্ষমতা দখলে যে স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছিলেন তা আজকে এক্সপোজড হয়ে গেল গোটা বাংলাদেশের সামনে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরেও আরো একটা নতুন দল গঠন করার জন্য একদল ছাত্র আবার বেরিয়ে গিয়ে আরো একটা সাংবাদিক সম্মেলন করলেন। ভাবলে অবাক লাগে, এই ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, এই ছাত্ররাই দেশকে সঠিক পথে চালনা করবে, এই ছাত্ররাই বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। এই রকম কত ভাওতাবাজি মূলক কথাবার্তা বলে সাধারণ মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়েছেন মোহাম্মদ ইউনূস। আসলে এই ছাত্রদেরকে কাজে লাগিয়ে ভারত বিরোধী প্রচার ছাড়া, দিনের পর দিন বাংলাদেশকে ক্ষতি করা ছাড়া আসলে কিছুই যে করতে পারেনি তা হয়তো আজকে
দেশের মানুষ কিন্তু বুঝতে পারছেন। এই ছাত্রদেরকে কাজে লাগিয়ে সেভেন সিস্টার্সকে টেনে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এই ছাত্ররা গলাবাজি করে বলেছিল র এরা নাকি মানে ইসকন নাকি রয়ের দালাল। এই ছাত্ররা দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই ছাত্ররা চাকমা সম্প্রদায় চট্টগ্রামের একাধিক মানুষজনের বাড়ি ভেঙে দিচ্ছে। আর এই ছাত্রদেরকে ডিফেন্ড করতে গিয়ে অপারেশন ডেভিল হান্ট চালু করতে বাধ্য হয়েছেন মোহাম্মদ ইউনূস। আজকে সেই ছাত্ররা ইউনূসকে সরাসরি হুমকি দিচ্ছে। এই ছাত্ররা নিজেদের মধ্যে দল তৈরি করেছে এবং এই ছাত্ররা সাংবাদিক সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছে। আর এটাই হয়তো বাংলাদেশবাসী ডিজার্ভ করেন, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে। একটি সাংবাদিক সম্মেলন চট্টগ্রামের পক্ষ থেকে কালকে করা হলো। যে দাবিগুলো তারা করেছেন সেই দাবিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো উচিত এবং বোঝা উচিত আসলে এতদিন পরে তারা একে অপরের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন এই কথাগুলি হলো আসল কথা। এবং এই কথাগুলো আপনারা শুনলেও হয়তো বুঝবেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে বৃহৎ ষড়যন্ত্রটা শুধুমাত্র মানুষের আবেগকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রটা করে ফেলেছে জর্জ সরোস এবং এই পার্টিকুলারলি মোহাম্মদ ইউনূস জুটি। হাসিনাকে হয়তো আপনারা সরালেন, কিন্তু যে ছাত্রদেরকে আপনারা আপনাদের স্বপ্নগুলোকে রক্ষা করার দায়িত্ব দিলেন, আজকে দিনের শেষে তারা তাদের ক্ষমতায় বসার স্বপ্ন পূরণ করার জন্য প্রেস কনফারেন্স করছেন একে অপরের বিরুদ্ধে। আর আপনাদের স্বপ্নগুলো মূল্য বৃদ্ধির বাজারে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তা হয়তো আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। এই হাসনাদের বিরুদ্ধে কি অভিযোগ করলেন জানেন? একদল সাংবাদিক সম্মেলন বললেন যে কমিটি গঠন হয়েছে, তারা নারী হত্যার কোনো বিচার করছে না। আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত করবে, কিন্তু গত 5 মাস হয়ে গেলেও আমরা তাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি পাইনি এবং কোনো তদন্ত হয়নি। বরং যারা এই ধরনের হামলায় জড়িত ছিল, যারা এই ধরনের কিশোর গ্যাং নিয়ে আমাদের জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, নারীদেরকে হেনস্থা করেছে, তাদেরকে কমিটিতে মূল পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে বলে আমরা মনে করছি। অর্থাৎ দিনের পর দিন যে নারী হত্যা হয়েছে বাংলাদেশে তার কোনো বিচার এই কমিটি কিন্তু করে না। একদম ঠিক কথাই বলেছে। আমি তো প্রথম দিন থেকে বলেছি এই কমিটি এই ছাত্র আন্দোলনের আসলে বিচার করার কোনো ইচ্ছা নেই। তারা আওয়ামী লীগের নেতা কর্মী এদেরকে ধরে মিথ্যে মামলায় জেলে ঢোকানোর জন্য এই রাজনীতি করছেন। আসলে ওই ভিড়ের মধ্যে কে গুলি চালিয়েছে, পুলিশের পিস্তল থেকে সেই গুলি যদি না বেরোয়, আসলে মস্ত বড় ষড়যন্ত্রটা তারা কারা করেছে, এই আত্মঘাতী পদক্ষেপ কারা নিয়েছে, সে বিষয়ে জাতিসংঘ রিপোর্টে লিখতে পারে। অথচ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটা শব্দ কিন্তু এতদিন ব্যয় করেনি। আজকে সেই ছাত্ররা এই হাসনাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এই ছাত্ররা আহতদের মানে এই যারা আহত হয়েছে চিকিৎসার জন্য কিছু জিনিস না পেয়েও এদের কিন্তু কার্যত ধুয়ে শেষ করে দিচ্ছিলেন কিছুদিন আগে। বাধ্য হয়ে মোহাম্মদ ইউনূস আবার শহীদ জুলাই মানে শহীদ বিপ্লবকে সামনে রেখে কোটা সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশে। যে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছিলেন এই হাসনাতরা, ক্ষমতায় এসে তারা আবার শহীদ মানে জুলাই বিপ্লবকে সামনে রেখে এই শহীদ কোটা তৈরি করে দিলেন। এটাই বাংলাদেশ। এই জিনিসটাই আপনারা দিনের পর দিন বুঝতে পারছেন না, আমরা বোঝানোর চেষ্টা করছি বলে আমাদের চ্যানেলে মাস রিপোর্ট মেরে দেওয়া হয়েছে, আমাদের ভিডিও আপনাদের কাছে অবধি পৌঁছাচ্ছে না। সেকেন্ড তারা কি বললেন? সেকেন্ড বললেন যে কমিটি তৈরি করা হয়েছে, সে কমিটি কিসের ভিত্তিতে হয়েছে? চট্টগ্রাম যেখানে সনাতনী একটা মেজরিটি আছে সেই কমিটিতে সনাতনীদের জায়গা দেওয়া হয়নি কেন? এই প্রশ্ন আমি তুলছি না, এরা হাসনাতদের বিরুদ্ধে তুলছে। কারা? যারা হাসনাতদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনাকে ষড়যন্ত্র করে দেশ ছেড়ে দিয়েছেন। অর্থাৎ তারা এবার রাস্তায় নেমেছেন হাসনাতদের সরানোর জন্য। পাশাপাশি পরিষ্কারভাবে প্রশ্ন করেছেন এই হাসনাত যারা এই কমিটি বানিয়েছে তারা কি চট্টগ্রামের ইতিহাস জানেন? যদিও আমি নিজেও জানি না, যারা এই সাংবাদিক সম্মেলন করছেন এই আহাম্মক ছাত্ররা চট্টগ্রামের ইতিহাস জানে নাকি? এই চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেনকে আন্তর্জাতিক স্তরে প্রডিউস করেছে। আজকে অস্ত্রাগার লুণ্ঠন আমরা ছোটবেলা থেকে বইয়ের পাতায় পড়েছি। সেই চট্টগ্রামে কারা প্রেস কনফারেন্স করছে? এরকম হাসিনাকে সরানোর পিছনে জড়িয়ে থাকা একদল ছাত্র কাদের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করছে? তাদের নিজেদের কিছু স্বার্থ চরিতার্থ করা সহকর্মীদের বিরুদ্ধে। ভাবতে পারেন এই চট্টগ্রাম দিয়ে স্বাধীনতার বিপ্লব মানে শুরু হয়েছিল। এই চট্টগ্রাম আপামর বাঙালি সম্মান করে পার্টিকুলার এই জায়গাটিকে, সেই পার্টিকুলার জায়গাটিতে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। কে বেশি ক্ষমতাবান?
জুলাই আন্দোলনের ক্রেডিট কার, কে আসলে অরিজিনাল ক্রেডিটটা ডিজার্ভ করে, এবং হাসনাত এই পুরো বিষয়টাই কিভাবে ষড়যন্ত্র করে এদেরকে সাইডলাইন করে দিয়েছেন, কেন মেইন কমিটিতে এরা নেই, এই হলো তাদের আলোচনার টপিক। আর আপনারা সাধারণ মানুষ ভাবছেন এরা দেশকে অর্থনৈতিক স্তরে অন্য উচ্চতায় নিয়ে যাবে। এখনো যদি আপনাদের ঘুম না ভাঙে, বলতে বাধ্য হচ্ছি আপনারাই হয়তো এটা ডিজার্ভ করেন। তারা বলছেন আহতদের কি হবে, যারা আন্দোলন করে আহত হলো তাদেরকে কেউ দেখছেন না। তারা বলছেন শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে, যারা প্রাণ দিয়েছে তাদের কেউ খোঁজ খবর অবধি রাখেনি। এই অভিযোগ হাসনাতদের বিরুদ্ধে করছে আজ হাসনাতদের সহকর্মীরা। কিছুদিন আগে সারজিৎ জুলাই আন্দোলনের যে ফাউন্ডেশন হয়েছিল, যে একটি পার্টিকুলার মানে একটি ফান্ড রেজ কমিটি তৈরি হয়েছিল, সেখান থেকে পদত্যাগ করেছেন। অর্থাৎ এরা বুঝতে পারছেন এদের খেলা দিনের পর দিন সাধারণ মানুষ ধরে ফেলছেন। এই ফান্ডিং এর টাকা কোথায় খরচ হয়েছে, কেন শহীদদের যারা শহীদ হয়েছেন তথাকথিত এদের ভাষায়, তারা কেন চিকিৎসা করতে পারছেন না, কেন প্রধান উপদেষ্টার বাড়ি যমুনাকে ঘেরাও করতে বাধ্য হলেন আহতরা, কিসের জন্য দিনের পর দিন এই ধরনের অন্যায় অত্যাচার করা হচ্ছে আহতদের সঙ্গে, কিসের কমিটি? বাংলাদেশে আজকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই কমিটি নয়, এরা রাজনীতি করার জন্য একটা কমিটি তৈরি করেছেন, এবং সেই কমিটি থেকেই তাদের দলের নেতাদেরই বাদ দিতে হবে, তাই সে বিষয়ে তারা রাস্তা অবরোধ করছেন, মিছিল করছেন, প্রেস কনফারেন্স করছেন। এই বাংলাদেশ তারা চেয়েছিলেন, নাকি হাসিনার কালকে জ্বালাময়ী ভাষণ আপনাদের ভবিষ্যৎ কি হবে বুঝতে সাহায্য করেছে? এবং যদি হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতায় আসেন, যে সম্ভাবনা অনেকটা বেশি, যেভাবে আন্তর্জাতিক স্তর মোহাম্মদ ইউনূসকে কার্যত চেপে ধরেছে, তারপর আপনাদের এই ফুটো মস্তানগিরি কোথায় যাবে সেটা ভাবতে গিয়েই আপনারা এখন হাসনাতের বিপক্ষে কথা বলতে শুরু করে মানুষের আবেগটাকে আবার একটা জড়ো করার চেষ্টা করছেন। প্রশ্ন কিন্তু থেকেই যায়, কমেন্টে জানাবেন এদের ভবিষ্যৎটা কি। আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পারলে ভিডিওটি একটু শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।